ড্রামার শুরু হয় এই ড্রামার মেন লিডকে দেখিয়ে, যে কিনা এ রাজ্যের গ্র্যান্ড টিউটর ছিল আর তার নাম সি। তারপরেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এই ড্রামার মেন ফিমেল লিড স্যাংয়ের সাথে। সে কিনা এ রাজ্যের গ্র্যান্ড প্রিন্সেস ছিল, অর্থাৎ রাজার বোন ছিল। তাই স্বাভাবিক তার ক্ষমতাও অনেক বেশি। বর্তমানে কিছু ছেলে তার সেবা করছিল, আর সে বলে শুনলাম তোমাদের জন্য নাকি অনেক বড় বড় ফ্যামিলি থেকে বিয়ের প্রস্তাব আসছে, তুমি সবাইকে রিজেক্ট করেছো কেন? সি বলে এর কারণটা কি আপনার অজানা? যা শুনে স্যাং হাসে। সেখানে থাকা বাকি ছেলেদেরকে চলে যেতে বলে। সবাই চলে গেলে স্যাং সিকে বলে, তুমি এভাবে আমার জন্য কতদিন অপেক্ষা করবে? যদি আমি মারা যাই তাহলেও কি তুমি অপেক্ষা করবে? এর কথা শুনে সি সরাসরি স্যাংকে কিস করে। স্যাং সিকে দূরে সরিয়ে একটা ছুরি বের করে, তবে সি এর বিশ্বাস ছিল স্যাং তাকে কিছুই করবে না। তাই সে আবারও স্যাংকে কিস করতে থাকে। কিছুক্ষণ পর সে সিয়ের কাছ থেকে একটা চিঠি আসে, যার মাধ্যমে তাকে জানানো হয় তাকে একটা কাজের জন্য কিছুটা দূরে যেতে হবে। সি স্যাংকে অপেক্ষা করতে বলে সেখান থেকে চলে যায়। রাতের সিনে আমাদের দেখানো হয় ইম্পেরিয়াল ক্যারিয়াররা স্যাংয়ের জন্য রাজার পক্ষ থেকে একটা ডিগ্রি নিয়ে এসেছিল, যেখানে স্যাংকে মিথ্যা দোষে দোষী করা হয়েছিল, সাথে তাকে মেরে ফেলারও আদেশ দেওয়া হয়েছে। স্যাং জানতো তার ভাই এমনটা কখনোই করবে না, তাই সে আকারে ফায়ারওয়ার্কস উঠায়। তখন সেখানে জেনারেল সু চলে আসে আর বলে, আপনি কি আমার জন্য কোনো সংকেত পাঠিয়েছিলেন? স্যাং বুঝতে পারে জেনারেল সু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তখন একজন ন্যানি স্যাংয়ের সামনে এসে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে আর সে ন্যানিকে মেরে ফেলে। স্যাং নিজের জন্য লড়াই করতে থাকে, তবে কিছুক্ষণের মধ্যে সে অসুস্থ হয়ে পড়ে। তখন সেখানে ড্রামার শুরুতে দেখানো তাকে সেবা করতে থাকা সে ছেলেটা চলে আসে, যে কিনা কৌশলে তার ওয়াইনের ভিতর বিষ মিশিয়ে দিয়েছিল। বিষের প্রভাবে স্যাং সেখানে ঢলে পড়ে। ততক্ষণ প্রাসাদের সব দাসদাসীর গণহত্যা শুরু করে দেওয়া হয় আর পুরো প্রাসাদে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন আর বিষের প্রভাবে স্যাং সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে জ্ঞান হারানোর আগে সে এক মহিলাকে দেখতে পায়, যে কিনা এসব কিছুর মাস্টারমাইন্ড ছিল। এখানেই সিন কাট হয় আর পরে সবাইকে জানিয়ে দেওয়া হয় প্রিন্সেসের প্যালেসে আগুন লেগে যাওয়ায় সে আগুনের প্রিন্সেস মারা গিয়েছে। আর এই খবর যখন সি জানতে পারে তখন সে দ্রুত রাজ্যে ফিরে আসে। তবে পথে সে প্রিন্সেসের কবর দেখতে পায়, যা দেখে সে একদমই ভেঙে পড়ে। এভাবে প্রিন্সেসের কবরের পাশে অনেকটা সময় পার করার পর সে একটা সময় সেখান থেকে চলে যায়। আমাদের প্রায় 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। স্যাংকে সেবা করা সে ছেলেটা আর তার আরেকজন সঙ্গী, যেও স্যাংকে মারার পরিকল্পনায় সামিল ছিল, তারা দুজনে একটা হোটেলে বসে নিজেদের মধ্যে কথা বলছিল। তখন সেখানে সি আসে আর ইচ্ছাকৃতভাবে তাদের রাগিয়ে দেয়। তারা প্রথমে রেগে গেল, পরে যখন বুঝতে পারে এটা গ্র্যান্ড টিউটর, তখন তারা সির সাথে অনেক ভালো আচরণ করতে থাকে। ততক্ষণে সেখানে জেনারেল সু চলে আসছিল। সবাই একে অপরের সাথে কথা বলতে থাকে। তখনই হঠাৎ উপর থেকে একটা মেয়ে নিচে নামে, আর এই মেয়েটার কেউ নয় বরং স্যাং ছিল। স্যাংকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা নিজের চোখে স্যাংকে মরতে দেখেছিল। স্যাংয়ের কাছে তখন একটা জেট পেন্ডেন্ট ছিল, যেটা কিনা গ্র্যান্ড প্রিন্সেসের। এক লোক সেটা নিতে গেলে সি স্যাংকে সরিয়ে দেয়। যেহেতু এটা একটা হোটেল ছিল আর এখানে মেয়েদের কেনা বেচা হতো, তাই সি তখন স্যাংকে কেনার জন্য দাম বলতে থাকে। সি যে দাম বলছিল সেই লোক তার থেকেও একটু বেশি দাম বলে। তাদের কথা শুনে স্যাং বলে, আমি এত শর্ট ডান্স করব, এরপরেই না হয় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। এরপরে সে সেখানে ডান্স করতে থাকে, তবে তার ডান্স দেখে বাকিদের অবস্থা খারাপ, কারণ স্যাং মৃত্যুর আগে ঠিক একইভাবে ফাইট করেছিল। সেই লোকটা বুঝতে পারে এটা আসলে প্রিন্সেস, তাই সে একটা ছুরি দিয়ে স্যাংকে মারার জন্য যায়। তবে ঠিক সময়ে সি সামনে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। এই সময় সে সেবকটা খেয়াল করে তার পোশাকে আগুন লেগে গিয়েছে। ওর থেকে পাশের লোকটার শরীরেও আগুন লেগে যায় আর তারা দুজনে আগুনে পুড়ে মারা যায়। স্যাং সিকে জানায়, আপনি হয়তো আমাকে প্রিন্সেস মনে করেছেন, কিন্তু আমি প্রিন্সেস নই। তবে সির মনে যেহেতু একটু খচখচানি ছিল, তাই সে স্যাংকে তার প্যালেসে নিয়ে আসে। স্যাংকে একটা ঘর দেখিয়ে দিয়ে সে নিজের ঘরে যায় আর নিজের সাদা চুলগুলো কালো করতে থাকে। এদিকে জেনারেল প্রিন্সেসের কথা শুনে এসেছিল এই প্যালেসে সার্চ করতে। আমাদের স্যাংকে দেখানো হয়, যার কাছে একটা ছেলে এসেছে। এই ছেলেটার নাম হচ্ছে তাও। তাও এসেই স্যাংয়ের গলায় ছুরি ধরে, তবে স্যাং কোনো ঘাবড়ে না গিয়ে চুপচাপ বসে থাকে। কিছু বলার আগে সেখানে জেনারেল আসার শব্দ শোনা যায়, তবে জেনারেল সেখানে তাও আর প্রিন্সেসকে না দেখে সিকে দেখতে পায়। জেনারেল অবাক হয়ে বলে, গ্র্যান্ড টিউটর আপনি এখানে কেন?
সি বলে, কেন, আমার কি এখানে আসা নিষেধ নাকি? তখন তাও কম্বলের ভিতর থেকে বেরিয়ে আসে আর এমন ভাব করতে থাকে যেন তারা দুজনে এতক্ষণ রোমান্স করছিল। সি বলে, আপনারা কি এখানে আমাদের রোমান্স দেখতে চাচ্ছেন? যা শুনে জেনারেল অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায়। জেনারেল চলে যেতে স্যাং আড়াল থেকে বেরিয়ে আসে। তাও মূলত সি এর ভাই বা অ্যাসিস্ট্যান্টের মতো কিছু একটা। এরপরের সিনে আমাদের দেখানো হয় স্যাং একটা ল্যান্টনে কিছু লিখে মন খারাপ করে উড়িয়ে দেয়। তখন সেখানে তাও আসে। সে আরও কৌশল ব্যবহার করতে থাকে সে আসলে প্রিন্সেস কিনা তা জানার জন্য। তবে সবসময়ের মতো ও শান্ত থাকে। এখানেই সিন কাট হয়। পরের সিনে আমাদের দেখানো হয় সি আর স্যাং একে অপরের সাথে চেস খেলছিল। তখন সি স্যাংকে তার আসল পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করলে স্যাং বলে, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করব? সি উল্টো জবাব দেয়, আমি কি করলে তুমি আমাকে বিশ্বাস করবে? তখন স্যাং সিকে কোনো একটা টাস্ক দেয়। পরের সিনে দেখানো হয় সি জেনারেলের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে সি কৌশলে জেনারেলকে তার সব অপকর্মের কথা বলে। কিভাবে জেনারেল রাজার টাকা মেরে খেয়েছে এসব কিছু শোনার পর জেনারেল ভয় পেয়ে যায় আর তাকে 2000 সিলভার আর গোল্ড অফার করে। তবে সি 5000 সিলভার গোল্ডের টাকা দাবি করে। এরপরে সি এসে স্যাংকে জানায় কালকের ভেতরে জেনারেল টাকা পাঠিয়ে দেবে। তবে স্যাং বলে কালকে না, সে আজকে পাঠাবে। আর তখনই শোনা যায় জেনারেল সব টাকা পাঠিয়ে দিয়েছে। তারা দুজনে সবকিছু ঠিক করে দেখে নেয় আর সে টাকাটা রাজ্যের একটা খারাপ অবস্থা সম্পূর্ণ গ্রামে সাহায্য করতে নিয়ে যায়। এরপর তারা কিছু টাকা নিয়ে একটা একাডেমিতে যায় যেখানে মূলত মেয়েরা পড়াশোনা করত। স্যাং কল্পনা করে সে মূলত মেয়েদের পড়াশোনার জন্য একাডেমিটা খুলেছিল, কারণ এ রাজ্যে মেয়েদের শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তখন সেখানে হুয়া নামের একটা মেয়ে চলে আসে। স্যাং তাকে দেখে কল্পনা করে এ মেয়েটা তার অনেক কাছের ছিল। আমাদের রাতের দৃশ্য দেখানো হয় যেখানে তাও স্যাংয়ের সাথে ফাইট করছিল। তবে তখনই সেখানে সি চলে আসে আর সিরিয়াস বিষয় নিয়ে কথা বলতে থাকে। এখানে তারা সিদ্ধান্ত নেয় প্রিন্সেসের যে জেট পেন্ডেন্টটা ছিল সেটা কোনোভাবে রাজার কাছে পৌঁছে দেবে। তারপরের দিনে দেখা যায় তাও একজন দাসের ছদ্মবেশে রাজার কাছে যায় আর সে জেট পেন্ডেন্টটা রাজার কাছে পৌঁছে দেয়। তারা এখানে মূলত চাচ্ছিল রাজাকে জেনারেলের বিরুদ্ধে উস্কে দিতে, আর হয়ও সেটাই। পরদিনই সি এসে জেনারেলকে অ্যারেস্ট করে নেয়। জেনারেল যখন জেলে ছিল তখন সে বারবার প্রিন্সেসের আত্মাকে হ্যালুসিনেশন করতে থাকে। তবে এটা জেনারেলের কোনো হ্যালুসিনেশন ছিল না, বরং এটা সত্যিই স্যাং ছিল যে কিনা বারবার জেনারেলকে ভয় দেখাচ্ছে। এরপরের সিনে দেখানো হয় স্যাং আর সি একসাথে বসে কথা বলছে। কথা বলতে বলতে তারা পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন প্রিন্সেসের সাথে সি এর প্রথম দেখা হয়েছিল। তখন তো স্যাং প্রিন্সেস ছিল না, তাই সে সিকে তাকে লড়াই করার শেখানোর জন্য অনুরোধ করছিল। তাই সিও তাকে শেখাতে রাজি হয়ে যায়। মূলত স্যাংয়ের প্রিন্সেস হওয়ার আগে থেকে সি তাকে পছন্দ করত। পরদিন জেনারেলকে সবার সামনে উপস্থিত করা হয় আর সি একটা রিচুয়াল করা শুরু করে, যার মাধ্যমে সেখানে প্রিন্সেসের আত্মা আসবে। এসব কিছু একটা নাটক ছিল, তবে সি এমনভাবে উপস্থাপনা করে যার মাধ্যমে জেনারেলে আবার সত্যি হ্যালুসিনেশন হতে থাকে। এরপরের সিনে আমাদের হুয়াকে স্যাংয়ের সাথে কথা বলতে দেখানো হয়। হুয়া তখন স্যাংকে জানায় এখান থেকে সে তার হয়ে কাজ করবে, কারণ তার জন্য সে নিজের জীবনটা নতুনভাবে উপভোগ করতে পেরেছে। আমাদের রাজাকে দেখানো হয় যে কিনা তার বোন অর্থাৎ প্রিন্সেসের ছবি আঁকছিল। এখানে সিন কাট হলে আমাদের আবারও সি আর স্যাংকে দেখানো হয় যারা রাজা আর রানীকে নিয়ে কোনো একটা পরিকল্পনা করছিল। সিন কাট হলে এবার আমাদের রাজা আর রানীকে দেখানো হয়। রাজার নাম ছিল শ্যান আর রানীর নাম ছিল ওয়ান। ওয়ানের প্রতি শ্যানের আচরণ থেকে আমরা বুঝতে পারি তাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। পরে সিনে আমাদের সিকে শ্যানের সাথে কথা বলতে দেখানো হয়। তারা প্রিন্সেস অর্থাৎ শ্যানকে নিয়ে কথা বলছিল। সি সেখান থেকে চলে গেলে শ্যান ভাবতে থাকে সে আর প্রিন্সেস আগের রাজার সন্তান হলেও তাদের পদ অনেক নিচে ছিল, কারণ তাদের মা একজন দাসী ছিল, তাই সবসময় তাদেরকে লুকিয়ে থাকতে হতো। তারা বড় হয়েছে একদম দাসদাসীর মতো, তবে তার বোন সবসময় তাকে আগলে রেখেছে। পরের সিনে আমাদের দুজন লোককে দেখানো হয় যারা কিনা শ্যাংকে মারার কাজে জড়িত ছিল, আর এখন শ্যাংয়ের টার্গেট তারাই আছে। লোক দুজন তখন একটা রুমে গিয়ে ড্রিঙ্ক করতে করতে প্রিন্সেসকে নিয়ে অনেক খারাপ কথা বলছিল, যার দূর থেকে প্রিন্সেস আর তাও দেখছিল। তখন সে রুমে মেয়েটা প্রবেশ করে আর কৌশলে সেখানে থাকা একটা ক্যালিওগ্রাফিতে ওয়াইন ফেলে দেয়। এরপর সে ঢং করতে করতে সেখানে থাকা একটা লোকের কোলে বসে পড়ে আর বলে, আমি তো ক্যালিওগ্রাফিটা নষ্ট করে ফেলেছি, এখন এর জন্য আমাকে শাস্তি পেতে হবে।
তখন সে লোকটা বলে, ভয় পেও না, কোনো কারণ নেই, আমি এরকম একটা ক্যালিওগ্রাফি এঁকে দিচ্ছি। এ বলে সে একই রকম একটা ক্যালিওগ্রাফি এঁকে দেয়। তবে সেখানে সেই হোটেলের সব স্টাফ চলে আসে আর সে লোকটাকে নিয়ে বাজে কথা বলতে থাকে। লোকটা ভালো করে খেয়াল করে দেখে সে সেখানে রাষ্ট্রদ্রোহিতামূলক কিছু একটা লিখেছে, তবে ড্রিঙ্ক করে থাকায় সেটা বুঝতে পারেনি। তাই সে জলদি সে ক্যালিওগ্রাফিটা নষ্ট করে সবাইকে বের করে দরজা আটকে দেয়। তবে তখনই তার হ্যালুসিনেশন হতে থাকে, যার জন্য সে সামনে থাকা লোকটাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। এটাও মূলত স্যাং নিজেই করেছিল। এরপর সে নিজে চেঁচিয়ে সবাইকে ডেকে আনে আর নিজে সেখান থেকে চলে যায়। সেই লোকটাও সেখান থেকে পালিয়ে যায়, তবে এক পর্যায়ে সে গার্ডের কাছে ধরা পড়ে যায়। এদিকে স্যাং আর তাও জঙ্গলের মাঝে হাঁটছিল। তাও স্যাংয়ের এমন কাজ দেখে ইমপ্রেস হয়ে যায় আর সে তার প্রশংসা করতে থাকে। তারা দুজনে যখন গল্প করতে করতে হেঁটে যাচ্ছিল, তখনই অতর্কিতভাবে কিছু সৈন্য তাদের উপর আক্রমণ করে। তাও স্যাংকে সেখান থেকে চলে যেতে বলে, সে একাই এদের সাথে লড়াই করবে। তবে স্যাং তাকে একা ফেলে যেতে চায় না আর নিজেও তাদের সাথে লড়াই করতে থাকে। তবে এতে করে সে নিজে কিছুটা আহত হয়ে যায়। ঠিক সে সময় সেখানে সি চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের জানানো হয় রানী ওয়ান হলো চ্যান্সেলরের মেয়ে। শ্যান আর ওয়ানের বিয়ের দিনই স্যাং চ্যান্সেলরের ছেলেকে হত্যা করেছিল, যা দেখে ওয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। চ্যান্সেলর নিজে অনেক রেগে যায়, তবে স্যাং যেহেতু একজন প্রিন্সেস ছিল তাই সে কিছু বলতে পারে না। আর এর থেকে বড় কারণ হচ্ছে রাজা নিজে তার বোনকে ভয় পায়। সেদিন স্যাং কারণ হিসেবে বলেছিল চ্যান্সেলরের ছেলে তার সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে, তাই সে নিজের আত্মরক্ষা করার জন্য তাকে হত্যা করেছে। তার প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত চ্যান্সেলর স্যাংকে হত্যা করেছিল। বর্তমানে যখন চ্যান্সেলর জানতে পারে স্যাং বেঁচে আছে, তখন সে খুবই অবাক হয়, কারণ সে নিজের চোখের সামনে স্যাংকে মরতে দেখেছিল। এদিকে স্যাং নিজের আঘাতে নিজে নিজে মেডিসিন লাগানোর চেষ্টা করে। সি তাকে সাহায্য করতে চাইলে স্যাং তাকে নিষেধ করে, তবে সি জোর করে তার আঘাতে মেডিসিন লাগিয়ে দেয়। তখন তারা অনেকটাই ক্লোজ ছিল, তবে এ সময় সেখানে তাও চলে আসে। সি তখন স্যাংয়ের থেকে দূরে চলে যায়। পরে সিনে দেখানো হয় ওয়ান সি এর সাথে দেখা করতে এসেছে। ওয়ান সি এর সাথে ফ্রেন্ডলি কথা বলার চেষ্টা করছিল, তবে সি ওয়ানকে একজন রানীর মতোই সম্মান করে। ওয়ান এখানে সিকে তাদের ছোটবেলার অনেক সুন্দর মুহূর্তের কথা মনে করানোর চেষ্টা করে, তবে সি স্পষ্টভাবে বলে দেয় সে সব কিছু অতীত ছিল এবং তখন আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু এখন আপনি রানী, আপনার তেমন আচরণ করা ঠিক হবে না। যা শুনে ওয়ান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমাদের দেখানো হয় সি আর হুয়া মিলে স্যাংয়ের জন্য চেরি দিয়ে একটা খাবার বানানোর চেষ্টা করছিল। স্যাং নিজেও তখন একইভাবে সি এর দিকে তাকিয়েছিল। হঠাৎ হুয়ার দিকে নজর গেলে হাওয়ার অবস্থা দেখে স্যাং জোরে হেসে ফেলে। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে স্যাংকে নিষেধ করছিল এমন পদক্ষেপ না নেওয়ার জন্য, কারণ স্যাং বৃদ্ধ আর অসুস্থ রাজাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। সিয়ের অনেক কষ্ট হলেও সে স্যাংকে নিয়ে বিয়ের জায়গায় যায় আর রাজার সাথে স্যাংয়ের বিয়ে সম্পূর্ণ হয়। তবে বিয়ের প্রথম রাতে রাজা স্যাংকে দেখে অনেক রেগে যায়, তবে স্যাং এসব কিছুর জন্য আগে থেকে প্রস্তুত ছিল। তাই সে সেখানে একটা বিশেষ ধূপ চালিয়ে রেখেছিল, যার কারণে রাজা তার জায়গায় তার প্রথম স্ত্রীকে দেখতে পায়। আর এই সুযোগ নিয়ে সে রাজার থেকে একটা ডিক্রি লিখিয়ে নেয়, যেখানে স্যাংকে রাজা বানানো হয়েছিল। পরের দিনে কোর্টে যখন সবাই রাজার জন্য অপেক্ষা করছিল, তখন সেখানে স্যাংকে স্যান নিয়ে আসে আর রাজার ডিগ্রি দেখিয়ে স্যানকে রাজা বানিয়ে নিয়ে আসে। বর্তমানে এসব কথায় স্যান ভাবছিল আর তার বোনের কথা মনে করছিল। তার বোনের ত্যাগের জন্যই সে দাসী থেকে রাজা হতে পেরেছে। আমাদের স্যাং আর তাওকে দেখানো হয় তারা যখন জঙ্গলের মাঝে হাঁটছিল, তখন সেখানে একজন ফরচুন টেলারকে দেখে তাও স্যাংকে সেখানে নিয়ে যায় আর একটা কাঠি তোলে। কাঠিটা তোলার পর তাও স্যাংকে অন্যদিকে ঘুরিয়ে দেয় আর সে ফরচুন টেলারকে কিছু টাকা দেয় যাতে তাদের নিয়ে কিছু ভালো কথা বলে। তবে এই চালাক স্যাং বুঝে ফেলে তারা এসব কিছু নিয়ে মজা করছিল। তখন দুজনে একটা সন্দেহভাজন লোককে একটা ঘরে ঢুকতে দেখে। লোকটা সেখান থেকে চলে গেলে তারাও সে ঘরে ঢুকে। সেই ঘরে কিছু সালফেট দেখতে পায়। সালফেটগুলো সবজির মাঝে অনেক সাবধানে লুকানো ছিল। যেখানে ওয়ান চ্যান্সেলর সহ সবাই উপস্থিত ছিল, তখন সেখানে শাও স্যাংকে নিয়ে আসে। স্যাংকে দেখে ওয়ান অনেক ভয় পেয়ে যায়। তখন ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের দেখানো হয় সে মৃত্যুর আগে স্যাং যে একটা মহিলাকে দেখেছিল সেটাই ছিল ওয়ান। তখন পর্যন্ত শ্যান স্যাংকে দেখেনি, তবে যখন শ্যান স্যাংকে দেখে তখন সে তাড়াতাড়ি যায় আর স্যাংকে তার বোন বলে ডাকে।
স্যাং এমন অভিনয় করে যেন সে অনেক ভয় পাচ্ছে। সি স্যানকে বলে, এটা আমার ফিয়ন্সে, আমি জানি তাকে অনেকটা প্রিন্সেসের মতো দেখতে, তবে সে প্রিন্সেস নয়। এটা শোনার পর সবাই কিছুটা শান্ত হয়, আর এরপর ওরা দুজনে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ স্বাভাবিক কথাবার্তা চলার পর সেখানে সেই লোকটাকে আনা হয় যাকে স্যাং হোটেলে ফাঁসিয়েছিল। লোকটার বিশেষ গুণ হচ্ছে সে কারোর লেখা হুবহু কপি করতে পারে। লোকটা জানায় গ্র্যান্ড প্রিন্সেসকে যে চিঠির মাধ্যমে ফাঁসানো হয়েছিল সে চিঠিটা আমাকে দিয়ে কেউ একজন লিখিয়েছে। গ্র্যান্ড প্রিন্সেস সম্পূর্ণ নির্দোষ, সে এখানে সবকিছুর জন্য ওয়ানকে দায়ী করে। এটা শুনে ওয়ান অনেক রেগে যায়। আসলে এই লোকটাকে সবকিছু আগে থেকে শেখানো ছিল, আর শেখানোর কাজটাই মূলত করেছিল সি আর স্যাংয়ের পরিকল্পনায়। রাজা খুবই শান্তভাবে উঠে দাঁড়ায় আর জেনারেলের কাছ থেকে তার তলোয়ার নিয়ে ওয়ানের দিকে তাক করে বলে, একজন অপরাধের কথা বিশ্বাস করে নিজের রানীকে সন্দেহ করা ঠিক নয়, এ বিষয়ে আমি অবশ্যই তদন্ত করব। রাজা যখন শান্তভাবে স্যাংয়ের কাছে যায় আর তাকে তলোয়ার দিয়ে বলে লোকটাকে মারতে, এটা দেখিয়ে তো স্যাং ভয় পাওয়ার অভিনয় করছিল। তবে রাজার আদেশ মানার জন্য সে সেই লোকটার পায়ে সামান্য আঘাত করে। এদিকে চ্যান্সেলর গিয়ে ওয়ানকে একটা থাপ্পড় দেয় আর ওর উপর ভীষণ রেগে যায়, কারণ সে তাকে না জানিয়ে সেই লোকটাকে দিয়ে চিঠি নকল করিয়েছিল। ওয়ানও অসহায়ের মতো তার বাবার কাছে ভিক্ষা চায়, কারণ সে তার বাবাকে অনেক ভয় পেত। এরপরের সিনে আমাদেরকে স্যাংকে দেখানো হয় যে কিনা মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন তার কাছে সি আসে আর তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে তার জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত খারাপ স্মৃতিগুলো মনে পড়তে থাকে ওর। আমাদের শ্যানকে দেখানো হয় ওর কাছে ওয়ান আসে ক্ষমা চাওয়ার জন্য, তবে শ্যান তার বোনকে এতটাই ভালোবাসতো যে সে ওয়ানের দিকে ঘুরেও তাকায় না। সেখানে পর্দার আড়ালে বসে শ্যাং বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। শ্যান তার কাছে যায় আর কল্পনা করতে থাকে যখন তারা দাসদাসীর কাজ করত তখন একদিন শ্যাং তাকে রাতে ঘুম থেকে উঠিয়ে পালানোর চেষ্টা করেছিল। তবে তখনই সেখানকার একটা মেয়ে জেগে যায় আর স্যাংয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে। সেদিন শ্যানের জন্যই স্যাংকে অনেক আঘাত পেতে হয়েছিল। এসব কথা মনে পড়ে শ্যান বর্তমানে ইমোশনাল হয়ে যায়। তবে শ্যাং তো খুব স্বাভাবিকভাবে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপরের সিনে দেখানো হয় সে যখন চা পান করতে যাচ্ছিল তখনই তাও এসে ওর কাছ থেকে চাটা নিয়ে নেয় আর বলে এখানে বিষ ছিল, এটা চ্যান্সেলরের একটা চাল ছিল। এদিকে ওয়ান তখন ওয়াশরুমে ছিল। কিছু একটা ভেবে সে তার দাসীকে স্যাংকে ডেকে আনতে বলে। স্যাং সেখানে আসলে ওয়ান তার সাথে জীবনের খারাপ অবস্থা নিয়ে কথা বলতে থাকে। এভাবে এক পর্যায়ে ওয়ান ধীরে ধীরে স্যাংয়ের কাছে এসে স্যাংকে পানিতে ডুবিয়ে মারার জন্য চেষ্টা করে। তবে স্যাঙ্গি উল্টো ওয়ানকে পানির নিচে চেপে ধরে আর বলে এখন আমাকে কেউ বুলি করতে পারবে না, এখন আমি আর আগের সেই দুর্বল স্যাং নেই। এখানে ওয়ান অনেক রেগে যায়, তাই সে একটা নতুন পরিকল্পনা করে। রাতের বেলা দেখানো হয় শ্যান নিজের ঘরে একা ছিল। তখন তার সামনে শ্যাংকে দেখতে পায়। শ্যাংকে দেখে তো আবেগে উৎফুল্ল হয়ে পড়ে। শ্যান এখানে যাকে শ্যাং রূপে দেখছিল সেটা মূলত ওয়ান ছিল। ওয়ান ইচ্ছাকৃতভাবে শ্যানকে ড্রাগ দিয়েছিল যাতে সে শ্যানের সাথে রাত কাটিয়ে প্রেগনেন্ট হতে পারে, আর হয়ও সেটাই। শ্যান ওয়ানকে স্যাং মনে করে নাইট স্পেন্ড করে। আমাদের সকালের দৃশ্য দেখানো হয় যেখানে শ্যান তো কাল রাতে শ্যাংয়ের সাথে রাত কাটাতে পেরে অনেক বেশি খুশি ছিল। তবে সে যখন পেছন ফিরে তাকায় তখনও ওয়াংকে দেখতে পায় আর বুঝতে পারে কিছুটা ভুল হয়েছে। ওয়ান পুরো জেগে ওঠে আর বলে, আমি জানতাম না আপনি আমাকে এতটা ভালোবাসবেন, আমি তো সত্যি অনেকটা অবাক হয়েছি, তবে আপনাকে ধন্যবাদ। এটা শুনে তো শ্যানের রাগ অনেক বেশি হয়ে যায়। সে গার্ডদেরকে ডেকে ওয়ানকে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ খাইয়ে দিতে বলে যাতে ওয়ান কোনোভাবে প্রেগনেন্ট না হতে পারে। শ্যান সেখান থেকে চলে গেলে ওয়ান বলতে থাকে, আপনি আমার ভালোবাসা রিজেক্ট করেছেন, এখন আমার প্রতিশোধ গ্রহণের জন্য প্রস্তুত থাকুন। তবে এসব কিছু না জানা শ্যান তো তখনও শ্যাংকে নিয়ে ভাবছিল। তখনই তার কাছে ওয়ান আসে আর কৌশলে তাকে থ্রেট দিয়ে বলে, সবাই জানে গ্র্যান্ড প্রিন্সেস রাজার বোন, কিন্তু রাজা যে তার বোনের সাথে নাইট স্পেন্ড পর্যন্ত করতে চাইছে তা কি কেউ জানে? গ্র্যান্ড প্রিন্সেস কি আসলে রাজার বোন? এসব শুনে রাজা তো অনেক বেশি রেগে যায় আর তাকে থাপড় দিয়ে চুপ করতে বলে। ওয়ান এখন আর কোনো কিছুতেই ভয় পায় না। এরপরের সিনে আমাদের দেখানো হয় সি স্যাংকে তার আসল পরিচয়টা এখন দিতে বলে। সি বলে, আমি তো তোমার পরিচয় জানি, তাহলে তুমি কেন নিজের মুখে স্বীকার করছো না? স্যাং বলে, সঠিক সময় এলে তুমিও জানতে পারবে। এটা শুনে সি স্যাংকে কিস করে। তবে তখনই সেখানে শ্যান চলে আসে। শ্যানকে এখানে আসতে দেখে ওরা দূরে সরে যায়। পরে সিনে আমাদের তাওকে দেখানো হয়। তাও নিজেই নিজের আঘাতে মেডিসিন লাগানোর চেষ্টা করছে। তখন সেখানে স্যাং আসলে সে নিজেকে সামলে স্যাংয়ের সাথে গল্প করতে থাকে। ততক্ষণ সেখানে সিও চলে আসে।
কথাবার্তার মাঝখানে তাও তো স্যাংয়ের সাথে ফ্লার্ট করছিল, যা দেখে সিয়ের সহ্য হয় না, তাই তাওকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। পরের সিনে আমাদের দেখানো হয় সি ইনভেস্টিগেট করার জন্য সে জায়গাতে যায় যেখানে তাও আর স্যাং আগে একবার কালপিটকে দেখেছিল, তবে এবার সেখানে সিয়ের জন্য ফাঁদ পাতা হয়েছে। আর এই ফাঁদটা পেতেছিল চ্যান্সেলর। চ্যান্সেলর সিকে বন্দি করে তার অবস্থা অনেক খারাপ করে ফেলেছিল। সি বুঝতে পারে এবার হয়তো সে আর বাঁচতে পারবে না, তাই সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে সে মৃত্যুর আগে একবার হলেও স্যাংকে দেখতে পায়। তখনই সেখানে তাও আর স্যাং চলে আসে। তাও বাহিরের সব সৈন্যদের সাথে লড়াই করে, আর স্যাং সিয়ের কাছে আসে। সিয়ের অবস্থা ততক্ষণে অনেক খারাপ হয়ে গিয়েছে। সি একবার স্যাংকে কিস করতে যায়, তবে তার আগে সে অজ্ঞান হয়ে যায়। স্যাংয়ের তখন ওর সাথে কাটানো আগের সব মুহূর্তের কথা মনে পড়তে থাকে। এরপরে সিন আমাদের দেখানো হয় এখন সি কিছুটা সুস্থ হয়েছে। পাশ থেকে তাও বলতে থাকে সবসময় তো হিরোরা নায়কদেরকে বাঁচাতে আসে, আর এবার নায়িকা হিরোকে গেল বাঁচাতে। এটা বলে এসে সিয়ের উপর মজা নিতে থাকে। সি যে পালিয়ে গিয়েছে সে খবর চ্যান্সেলরের কাছে যায়, আর চ্যান্সেলর এ কথা শুনে ভীষণ রেগে যায়। এদিকে সি স্যানকে গিয়ে জানায় আমাদের উপর আক্রমণ হয়েছিল, তাই আমি কিছুদিন আমার এক আত্মীয়র কাছ থেকে ঘুরে আসতে চাই। শ্যানও তার কোথায় কোনো আপত্তি করে না। স্যাং আর সি একসাথে ওর আন্টির বাসায় বেড়াতে যায়। স্যাং আন্টির জন্য কিছু গিফট নিয়ে গিয়েছিল, যেগুলো দেখে সে খুশি হয়ে যায়। এখানে তো আন্টি সিকে ধরে ঠেলে দিয়ে স্যাংকে নিয়ে গল্প করতে থাকে। সির ছোটবেলার নিয়ে আন্টি অনেক গল্প করছিল। একটা সময় স্যাং একা একা একটা ঘরে ঘুরে বেড়াচ্ছিল, তখন সে সেখানে সি এর আগের পুরনো স্মৃতি দেখতে পায়। তখনই সেখানে সি আসে, আর তারা দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে যখনই তারা দুজনের একে অপরকে কিস করতে যাচ্ছিল, তখনই সেখানে আন্টি চলে আসে। আন্টিকে দেখে তো তারা দুজনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায়। আন্টি তখন ওদেরকে চালিয়ে যেতে বলে সেখান থেকে দ্রুত চলে যায়। এরপরের সিনে আমাদের দেখানো হয় স্যাংকে ওয়ান একটা অনুষ্ঠানে এনেছিল, যেখানে সব নোবেল লেডিরা উপস্থিত ছিল। সেখানে সবাই স্যাংকে নিয়ে মজা করতে থাকে। তবে ওয়ানের কথায় যখন স্যাং নিজের মুখের উপর থেকে কাপড় সরায়, তখনই সবাই তাকে প্রিন্সেস মনে করে ভয় পেয়ে যায়। আর হঠাৎই স্যাংয়ের শরীর খারাপ হতে শুরু করে। এটা দেখে তো ও এখান থেকে চলে যায়, তবে রুমে গিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে। তখনই একটা ছেলেকে দেখানো হয় যে স্যাংয়ের ঘরে প্রবেশ করে, যা দেখে একটা মেড ওয়ানের কাছে গিয়ে জানায় স্যাংয়ের ঘরে একজন পুরুষ কণ্ঠ শোনা যাচ্ছে। এবার সবাই হন্তদন্ত হয়ে স্যাংয়ের ঘরে গিয়ে দেখে স্যাং সে ছেলেকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। তারপরও তার কথার ধরন গ্র্যান্ড প্রিন্সেসের মতো হয়ে গিয়েছে। আসলে স্যাং এমন ভাব করছিল যেন তার উপর গ্র্যান্ড প্রিন্সেসের আত্মা ভর করেছে। ততক্ষণে সেখানে শ্যান আর শিউ চলে আসে। ওদেরকে দেখে ও এমন অভিনয় করতে থাকে যেন এতক্ষণ কি হয়েছিল কিছুই মনে নেই। এরপরের সিনে দেখানো হয় স্যাং আর সি দুজনে ক্যারেজে যাওয়ার সময় তাদের নিজেদের করা অভিনয় নিয়ে হাসছিল, কারণ এসব কিছু তো তারা আগে থেকে পরিকল্পনা করে রেখেছিল। এমন সময় হঠাৎ সত্যি সেখানে স্যাংয়ের শরীর খারাপ হতে শুরু করে। স্যাং বুঝতে পারে তাকে লাভ পয়জন দেওয়া হয়েছে। যেহেতু তাকে লাভ পয়জন দেওয়া হয়েছিল, তাই ও কটেজ থেকে ফিরে শিয়ের সাথে নাইট স্পেন্ড করে। এখানে সিন কাট হয়। আমাদের পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। শ্যানের সামনে চ্যান্সেলর বসেছিল। শ্যান জানতে পেরেছে স্যাংয়ের ঘরে ছেলেটাকে চ্যান্সেলরই পাঠিয়েছিল। চ্যান্সেলর প্রথমে অস্বীকার করতে চাইলেও কোনো লাভ হয় না, কারণ স্যাংয়ের বিষয় নিয়ে অনেক সিরিয়াস। আর এখন যেহেতু স্যাংয়ের সম্মান নিয়ে প্রশ্ন, তাই এখানে অন্য কারোর প্রশ্ন তো আসেই না। স্যানের রাগ দেখে বাধ্য হয়ে চ্যান্সেলর তার পদ থেকে রিজাইন করে দেয়, কেননা সে যদি রিজাইন না করে তাহলে সি গিয়ে রাজাকে বলে দেবে যে চ্যান্সেলর কি করেছে, আর অবশ্যই চ্যান্সেলর তো ফাঁসি হওয়ার কথা। যাই হোক, সে ভয় পেয়েছে এটা বোঝাই যায়। সে এরপর তার মেয়েকে ডাকে তাকে সাহায্য করার জন্য। তবে ওয়ান এতদিনে অনেকটাই স্ট্রং হয়ে গিয়েছে। এখন সে তার বাবাকে সাহায্য করার তো দূরের কথা, উল্টো তাকে ধ্বংসের পরিকল্পনা করে। সব কিছু হারিয়ে চ্যান্সেলর একদমই নিঃস্ব হয়ে যায়। তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, আর অনেকটা পাগলও হয়ে গিয়েছিল সে। সবার সামনে দাঁড়িয়ে শ্যানকে গালি দিতে থাকে। এভাবে প্রকাশ্যে রাজা সম্পর্কে খারাপ কথা বলার জন্য শ্যান তখনই তার দিকে তীর উঠায়। তবে যেহেতু সে রানীর বাবা, তাই তাকে এভাবে মারা হয় না। পাশের একটা হোটেল থেকে শ্যাং তা দেখে ভাবতে থাকে অবশেষে আমার শত্রুর বিনাশ হবেই। এরপর দেখানো হয় চ্যান্সেলরকে গ্র্যান্ড প্রিন্সেসের হত্যার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চ্যান্সেলর মৃত্যুতে স্যাং মনে করেছিল তার শত্রু মারা গিয়েছে। এসব ভেবে সে যখন ইমোশনাল হচ্ছিল, তখনই সি তাকে সান্ত্বনা দেওয়ার নামে রোম্যান্স করতে শুরু করে।
তবে এখনও তার শত্রুরা মারা যায়নি। সে রাতে এক মেয়েটকে স্যাংয়ের ঘর থেকে কিছু একটা চুরি করতে দেখানো হয়। এসব কিছু না জানা স্যাং তো পরের দিন সকালে মনের আনন্দে দোলনায় দুলছিল। তখনই তার কাছে তাও এসে ধীরে ধীরে তাকে দোল দিতে থাকে আর নিজের মনের কথা প্রকাশ করে। তবে স্যাং তো ভালোভাবে বুঝে গিয়েছিল আর সে ওকে মানা করে দেয়। পরে সিনেমাদের স্যাংকে স্যানের সাথে কথা বলতে দেখানো হয়। শ্যান স্যাংকে বলে, এখন তো তোমার পরিচয় সবাই জেনে গিয়েছে, তাহলে কি তুমি আবার আগের মতো আমার সাথে থাকবে? শ্যাং না করলেও শ্যান অনেক রেগে যায় আর সেই লোকটাকে ডেকে আনে যার মাধ্যমে শ্যানের লেখা কপি করা হয়েছিল। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় শ্যানই ওই দিন ওই লোকটার সাথে জেলে দেখা করতে গিয়েছিল আর লোকটাকে বলেছিল যাতে সে সবার সামনে ওয়ানের বিরুদ্ধে সাক্ষী দেয়। বর্তমানে শ্যাংকে বলে, এই লোকটা তোমার যতই উপকার করুক না কেন, সেও তোমার মৃত্যুর পরিকল্পনায় সামিল ছিল। এ বলে সে লোকটাকে মেরে ফেলে। তবুও শ্যানের সাথে থাকতে রাজি হয় না। শ্যান বলে যে ইতিমধ্যে শিকে সে বন্দি করে ফেলেছে। দেখা যায় সত্যি শিকে একটা ভুয়া কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। শ্যান স্যাংয়ের সাথে জোড়াজুড়ি করলে স্যাং নিজের গলায় হেয়ারপিন ধরে আর বলে সে নিজেকে শেষ করে দিবে। এরপরে সিনেমাদের দেখানো হয় শ্যান অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর ওয়ান সেই সুযোগে তার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করছিল। সাথে সে যখন নিজের রাজার স্থানে বসে রাজ্য পরিচালনার সিদ্ধান্তও নেয়। কারণ হিসাবে সে সব মিনিস্টারদের বলেছে রাজা এখন অসুস্থ, তাই শামাকে এর দায়িত্ব দিয়েছে। আসলে ওয়ান কিন্তু নিজেই ইচ্ছাকৃতভাবে শ্যানকে অসুস্থ বানিয়েছে। সাথে শ্যান যেন কখনো সুস্থ হতে না পারে তার জন্য সে তাকে নিয়মিত মেডিসিন খাওয়াতো। শ্যাং যতই তার ভাইয়ের থেকে দূরে থাকুক না কেন, ভাইয়ের বিপদে এগিয়ে আসবে এটাই স্বাভাবিক। শ্যাংও অনেক ঝুঁকি নিয়ে শ্যানের কাছে পৌঁছে যায়। শ্যাং শ্যানকে নিয়ে সেখান থেকে পালাতে চায়, তবে শ্যান জানায় এভাবে সে কখনোই পালাতে পারবে না। তখন শ্যাংকে তার বদলে রানী হওয়ার অর্থাৎ রাজ্য পরিচালনার দায়িত্ব দিতে বলে। সব দিক বিবেচনা করে সেও রাজি হয়ে যায় দায়িত্ব নিতে। শ্যাং যখন রানীর পোশাক পরে তৈরি হয়ে যায় তখনই সেখানে ওয়ান আসে। শ্যাংকে রানীর পোশাকে দেখে সে তাচ্ছিল্যের মতো হাসতে থাকে। সে মনে করে কেউ হয়তো বা শ্যাংকে রানী হিসেবে মানবে না, তবে দেখা যায় সবাই শ্যাংকে রানী হিসেবে মেনে নেয়। তখনই ওয়ান রাজার সিল দেখালে সবাই শ্যাংকে বাদ দিয়ে ওয়ানকে রানী মনে করে। পরের সিনে ওরা দুজনে পাশাপাশি বসে, অর্থাৎ তাদের মধ্যে কেউই রানীর চূড়ান্ত সিদ্ধান্ত পায়নি। এদিকে একজন গার্ড চুপি চুপি শ্যানকে চেক করছিল, যেন সে এখনো বেঁচে আছে নাকি মারা গিয়েছে। তখনই শ্যান সে গার্ডের হাত ধরে বলে, কি ভেবেছিলে আমি মারা গিয়েছি? এদিকে রাজসভায় ততক্ষণ দুই পক্ষের মধ্যে একটা লড়াইয়ের সূচনা হয়। তখন ওয়ান সৈনিকদেরকে ডাকি। শ্যাংয়ের পাশে তখন তাও আর সি দুজনে দাঁড়ায়। তাদের সাথে সির আন্টিও যোগ দিয়েছিল। তাদের দুই পক্ষের লড়াই দেখা যায় খুবই শীঘ্রই ওয়ানের সৈন্যরা হেরে যায়। অবস্থা বেগতিক দেখে ওয়ানের দাসী তাকে জানালা দিয়ে বাহিরে বের করে দেয় আর নিজে গার্ডদের কাছে মারা পড়ে। এরপরের সিনে দেখানো হয় ওয়ান হাতে একটা মশাল নিয়ে শ্যাংয়ের সামনে আসে। সে বলতে থাকে, তুমি তো ছোট থেকে অনেক আদরে বড় হয়েছো, তোমার কাছে সবসময় সবই ছিল, ক্ষমতা, ভালোবাসা, সব কিছুই। তবে আমার কাছে তো কিছুই ছিল না, এমনকি আমার স্বামীর প্রতিও তোমার আসক্তি ছিল। ওয়ানের কথা শুনে শ্যাং বলে, তোমরা সবসময় আমাদের সুখী ভাবো, কিন্তু তোমরা জানো না আমাদের ছোটবেলা কিভাবে কেটেছে, আমরা কিসের মধ্য দিয়ে আজকে এখানে এসেছি। তবে এখন ওয়ান এসব কথা শোনার মানসিক অবস্থায় ছিল না। সে স্যাংয়ের গলা চেপে ধরলে স্যাংয়ের হাতে থাকা তলোয়ারটি ওয়ানের পেটেও ঢুকিয়ে দেয়। এখানে ওয়ান মারা যায়। তবে ওয়ান মৃত্যুর আগে রাজার সিলের দিকে তাকিয়ে ক্ষমতার আশা করেছিল। ওয়ান গলা চেপে ধরায় স্যাংও খানিকটা অসুস্থ হয়ে পড়ে। সি এসে যখন স্যাংকে কোলে তুলে নিয়ে যাচ্ছিল তখনই পেছন থেকে শ্যান এসে সি এর বডিতে তলোয়ার ঢুকিয়ে দেয়। সি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে সিনে দেখানো হয় সি এর কফিন নিয়ে যাওয়া হচ্ছিল আর এসব কিছুতে শ্যাং শোক পালন করছিল। শ্যাং কিছুতে কফিনটা নিয়ে যেতে দিতে চাইছিল না। তার এমন পাগলামি ওপর থেকে শ্যান আর তাও দেখছিল। সি এর মৃত্যুতে শ্যাং একদমই ভেঙে পড়ে। ও তো সি এর মেমোরিয়াল ট্যাবলেট নিয়ে সারাদিন পড়ে থাকতো। একদিন শ্যান তার কাছে আসে আর বলে সে চলে গিয়েছে। তুমি তো চাইলে আমার সাথে নতুন জীবন শুরু করতে পারো, আমি তোমাকে সি এর থেকে অনেক বেশি ভালোবাসবো। তবে শ্যাং নিজের জায়গায় অটল ছিল। শ্যাংয়ের এমন পরিস্থিতি দেখে সে নিজে তাকে একটা চিরকুট দেয় যেখানে একটা ঠিকানা লেখা ছিল। এরপর শ্যান নিজের আকাশে স্যাংয়ের ছবিটা সামনে নিয়ে যায় আর ছবিটা পুড়িয়ে ফেলে, অর্থাৎ সেও এবার স্যাংয়ের উপর থেকে মুভ অন করে ফেলেছে। শ্যান আর স্যাং কি আসলে ভাই বোন নাকি অন্য কিছু, তাদের এই পরিচয়টা আমাদেরকে দেখানো হয় না। ড্রামার শেষ দৃশ্যে আমাদের দেখানো হয় স্যাং তুষারপাতের মাঝে একা একা দাঁড়িয়ে আছে। তখন কেউ তার মাথায় ছাতা ধরে
আর এটা সি ছিল। তাদের দুজনের এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এই ড্রামাটা এখানে শেষ হয়ে যায়।